প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি ভালো আছি। আজকে আমি তোমাদের নবম এবং দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান বিষয় নিয়ে আজকে পাঠদান করব। সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম অনলাইন পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আমি বেলটন কান্তিনাথ, সহকারী শিক্ষক গণিত, সিটি সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় চট্টগ্রাম। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা পদার্থবিজ্ঞানের ষষ্ঠ অধ্যায় বস্তুর উপর তাপের প্রভাব নিয়ে আজকে আমরা আলাপ করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তাহলে চলো আজকে আমরা পাঠের মধ্যে যাই। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে যে বস্তুর উপর তাপের প্রভাব যে আজকে আমরা যে বিষয়ে আলাপ করব, তোমরা একটু লক্ষ্য করো যে বস্তুর উপর তাপের প্রভাব আমরা হোয়াইটবোর্ডে একটা চিত্র দেখতে পাচ্ছি, প্রবাহ চিত্র দেখতে পাচ্ছি। আমরা প্রবাহ চিত্র নিয়ে একটু আলাপ করব, তারপর আমরা এর গভীরে চলে যাব। দেখো শিক্ষার্থীবৃন্দ, আমরা দুটো জিনিস এখানে দেখলাম, একটা হচ্ছে তাপ, একটা হচ্ছে তাপমাত্রা। একটা তাপ, একটা তাপমাত্রা। তাহলে এই যে তাপকে প্রথমে আমরা দুইটি ভাবে দেখতে পারি। একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, যেটা ভিতরে কোনো বস্তুর ভিতরে তার শক্তি বৃদ্ধি পাবে, সেটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি। আর একটা হচ্ছে তাপীয় প্রসারণ। তাপীয় প্রসারণকে আমরা তিনভাবে দেখতে পাই। একটা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, একটা হচ্ছে তরল পদার্থের তাপীয় প্রসারণ, একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, সেগুলো হচ্ছে তাপ থেকে। তাপকে দুই ভাগে আমরা দেখতে পাচ্ছি, একটা হচ্ছে অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি, একটা হচ্ছে তাপীয় প্রসারণ। এই তাপীয় প্রসারণকে আমরা তিনভাবে দেখতে পাচ্ছি। একটা হচ্ছে কঠিন পদার্থের তাপীয় প্রসারণ, আর একটা হচ্ছে কি তরল পদার্থের তাপীয় প্রসারণ, একটা হচ্ছে গ্যাসীয় পদার্থের তাপীয় প্রসারণ। এখন শিক্ষার্থীবৃন্দ আমরা দেখি, তাহলে কঠিন পদার্থের তাপীয় প্রসারণকে আমরা তিনভাবে দেখতে পাই। একটা হচ্ছে দৈর্ঘ্য প্রসারণ সহ, যেটাকে আলফা দ্বারায় চিহ্নিত করা হয়। একটা হচ্ছে ক্ষেত্র প্রসারণ, যেটা বিটা দ্বারা চিহ্নিত করা হয়। একটা হচ্ছে কি আয়তন প্রসারণ, যেটাকে গামা দ্বারায় প্রকাশ করা হয়। এরপর কি শিক্ষিত আমরা যে সেটা হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ সহ, আয়তন প্রসারণ সহ। সেটা হচ্ছে কি কঠিন পদার্থের তাপীয় প্রসারণ কয়ভাবে হয় সেটা আমরা দেখতে পেলাম। এরপরে তরল পদার্থের তাপীয় প্রসারণ দুইভাবে আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে প্রকৃত প্রসারণ, একটা হচ্ছে কি আপাতন প্রসারণ। এটা হচ্ছে কি তরল পদার্থে এইগুলো, এই যে আপাতন প্রসারণ, প্রকৃত প্রসারণ, আয়তন প্রসারণ সহ, ক্ষেত্র প্রসারণ সহ, দৈর্ঘ্য প্রসারণ সহ, যাই করে নিই কেন সবগুলো হচ্ছে তাপ থেকে। এরপর আমরা যাচ্ছি তাপমাত্রা। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা এতদিন দেখলাম তাহলে তাপ থেকে মানে কতটুকু প্রবাহ চিত্র সেটা আমরা দেখলাম। এখন দেখবো আমরা তাপমাত্রা। দেখো, এই যে তাপমাত্রা যে পরিমাপক স্কেল, তাপমাত্রা থেকে আমরা পরিমাপ স্কেল হচ্ছে তিন ধরনের আমরা দেখতে পাচ্ছি। একটা হচ্ছে সেলসিয়াস, একটা হচ্ছে ফারেনহাইট স্কেল, একটা হচ্ছে কেলভিন। তাহলে একটা হচ্ছে কি সেলসিয়াস স্কেল, ফারেনহাইট, কেলভিন। তাহলে সেলসিয়াসটা দেখো স্থিরাঙ্ক 0 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 100 ডিগ্রি সেন্টিগ্রেড পর্যন্ত, এটা স্থিরাঙ্ক সেলসিয়াস। আবার ফারেনহাইট হচ্ছে স্থিরাঙ্ক 32 ডিগ্রি ফারেনহাইট এবং 100 ডিগ্রি ফারেনহাইট। আর কেলভিন হচ্ছে 273 কেলভিন এবং 373 কেলভিন। এইটা হচ্ছে বস্তুর উপর তাপের প্রভাব। মোটামুটি এই যে তাপ কত প্রবাহে থাকতে পারে, তাপ থেকে যেমন অভ্যন্তরীণ শক্তি প্রবাহ বৃদ্ধি, তাপীয় প্রসারণ, এইখান থেকে আমরা দেখলাম। এরপরে তাপমাত্রা আমরা দেখলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা যে জিনিসটা দেখবো যে আসলে তাপটা কি, তাপমাত্রা কি, এইটা অভ্যন্তরীণ শক্তি বৃদ্ধি কি, এই জিনিসগুলো আমরা একটু আলাপ করব। তাহলে এই যে আমরা প্রথমে হচ্ছে কি আমরা দেখবো তাপমাত্রা, এগুলিকে আমরা একটু দেখে নেব। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দু, এখন আমরা তাপটা একটু দেখি। এই যে তাহলে তাপটা হচ্ছে কি তাপ, আমরা যে দেখলাম তাপের প্রকারটা। এখন তাপটা কি, তাপটা হচ্ছে কি, তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি। তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি, যা আমরা দেখতে পাচ্ছি কি যে যা ঠান্ডা এবং গরমের অনুভূতি শোধায়। আমরা দেখতে পাচ্ছি তাপ হচ্ছে কি, তাপ হচ্ছে এক প্রকার
এক প্রকার শক্তি শক্তি যা ঠান্ডা ও গরমের অনুভূতি যোগায়। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখছি কি তাপ হচ্ছে কি এক প্রকার শক্তি যা ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়। তাহলে তাপ উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তু থেকে প্রবাহিত হয়, উষ্ণতর বস্তু থেকে কি হয়, শীতলতর বস্তু থেকে প্রবাহিত হয়। এরপর আমরা দেখতে পাচ্ছি কি যে উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তু প্রবাহিত হয় তাকে আমরা বলবো কি তাপ। অর্থাৎ উষ্ণতার পার্থক্যের জন্য যে যে শক্তি উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তুতে প্রবাহিত হয় তাকে আমরা বলবো কি তাপ। এরপর আমরা যাবো কি তাপমাত্রা। তাহলে প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এরপরে আমরা যাবো কি তাপমাত্রা, টেম্পারেচার যেটা আমরা বলে থাকি। তাপমাত্রাটা কি একটু দেখি। তাপমাত্রা হচ্ছে কি প্রিয় শিক্ষার্থীবৃন্দ, দেখো তাপমাত্রা, তাহলে আমরা এতক্ষণ দেখলাম কি তাপ হচ্ছে কি ঠান্ডা বা গরমের অনুভূতি যোগায়, যেটা যে আমরা দেখতে পাচ্ছি কি উষ্ণতর বস্তু থেকে তারা যে শীতলতর বস্তু থেকে প্রবাহিত হয়। এরপরে উষ্ণতার পার্থক্যের জন্য যে শক্তি এক বস্তু থেকে অন্য বস্তু প্রবাহিত হয় তাকে আমরা বলি কি তাপ। এখন আমরা দেখতেছি কি তাপমাত্রা। তাপমাত্রাটা হচ্ছে কি দেখো, যে তাপমাত্রা হচ্ছে কোনো বস্তুর এমন এক তাপীয় অবস্থা নির্ধারণ করে ওই বস্তুটি অন্য বস্তুর তাপীয় সংস্পর্শে এলে বস্তুটি তাপ হারাবে নাকি গ্রহণ করবে। তাই আমরা দেখি যে কোনো পদার্থ কতখানি গরম বা ঠান্ডা তার সীমার নির্দেশক রাশিকে আমরা কি বলতে পারি তাপমাত্রা বলতে পারি। তাহলে প্রেসিকে এখন আমরা দেখলাম কি তাপ দেখলাম এবং তাপমাত্রা দেখলাম। এরপরে আমরা যে জিনিসটা দেখব সেটা হচ্ছে কি অভ্যন্তরীণ শক্তিগুলি কি। আমরা যে কথাগুলো বলছি অভ্যন্তরীণ শক্তি, তাহলে অভ্যন্তরীণ শক্তিগুলো একটু দেখো। অভ্যন্তরীণ শক্তি, এখন অভ্যন্তরীণ শক্তিটি হচ্ছে কি দেখো পদার্থের অণুগুলো গতিশক্তি ও বিভব শক্তির সমষ্টিকে অভ্যন্তরীণ শক্তি বলা। অর্থাৎ পদার্থের যে গতিগুলো, যে গতিশক্তি এবং বিভব শক্তির সমষ্টিকে কি বলা হবে অভ্যন্তরীণ শক্তি। এরপর আমরা যাবে কি আপেক্ষিক তাপ। এরপর হচ্ছে কি আপেক্ষিক তাপ। এখন আপেক্ষিক তাপ কি দেখো, আপেক্ষিক তাপ হচ্ছে কি 1 কিলোগ্রাম ভরের তাপমাত্রা 1 কিলোগ্রাম ভরের তাপমাত্রা 1 কেলভিন ভাড়াতে যে পরিমাণ তাপের প্রয়োজন হয় তাকে আমরা বলবো কি তার এই যে প্রয়োজন হয় তাকে ওই বস্তুর উপাদানে আপেক্ষিক তাপ বলা হয়। আপেক্ষিক তাপকে এস দ্বারা প্রকাশ করা হয়। আপেক্ষিক তাপকে কি দ্বারা প্রকাশ করা হয় এস দ্বারা প্রকাশ করা হয়। এরপরে আমরা দেখব কি আয়তন প্রসারণটা কি। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা দেখলাম কি তাপ কি, তাপমাত্রা কি, অভ্যন্তরীণ শক্তি কি, আপেক্ষিক তাপ কি। এরপর আমরা দেখব কি আয়তন প্রসারণ। আয়তন প্রসারণটা হচ্ছে কি দেখো, আয়তন প্রসারণ। আয়তন প্রসারণ হচ্ছে কি কোন কঠিন বস্তুকে কোন যে কঠিন পদার্থে তাপমাত্রাকে বৃদ্ধি করলে, কঠিন পদার্থের তাপমাত্রাকে বৃদ্ধি করলে এর আয়তন বৃদ্ধি হয় তাকে আয়তন প্রসারণ বলা হয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কি আয়তন প্রসারণটা কি। আয়তন প্রসারণ হচ্ছে কি কোন কঠিন পদার্থ তাপমাত্রাকে যদি বৃদ্ধি করে এর আয়তন বৃদ্ধি পায়। এর আয়তন কি হয় এখানে বৃদ্ধি হয়, কতটা হবে এর আয়তন বৃদ্ধি হয়, তখন তাকে কি বলা হয় আয়তন প্রসারণ বলা হয়। এরপরে আমরা দেখতে পাচ্ছি কি আয়তন প্রসারণ মধ্যে আমরা এই যে কঠিন পদার্থের প্রসারণ, তারপর আছে আমাদের কঠিন পদার্থের প্রসারণটা একটু দেখো। কঠিন পদার্থের প্রসারণটা হচ্ছে কি
তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে, যদি আমরা তাপ প্রয়োগ করি, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থে, তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধি পায়। আয়তন বৃদ্ধি পায়। একে কঠিন পদার্থের প্রসারণ বলা হয়। প্রসারণ। শিক্ষিত কিন্তু তাহলে দেখো, আমরা দেখলাম আয়তন প্রসারণ এবং হচ্ছে কঠিন পদার্থের প্রসারণ। তাহলে তাপ প্রয়োগ করলে কঠিন পদার্থের দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন, হ্যাঁ, তিনটা বৃদ্ধি পাবে। কি কি? দৈর্ঘ্য, ক্ষেত্রফল এবং আয়তন বৃদ্ধি পায়। তখন একে আমরা কি বলবো? কঠিন পদার্থের প্রসারণ বলবো। তাহলে প্রিয় শিক্ষার্থী বিন্দু, এখন আমরা দেখতে পাচ্ছি কি, এরপর দেখবো আমরা, প্রিয় শিক্ষার্থী বিন্দু, আমরা এখন দেখবো কেলভিন, তরল পদার্থের প্রসারণ, তরলের আপাত প্রসারণ, তাপমাত্রা স্কেল এবং দৈর্ঘ্য প্রসারণটা কি। তাহলে প্রিয় শিক্ষার্থী, প্রথমটা দেখি আমরা কেলভিন। তাহলে কেলভিনটা হচ্ছে কি, যে নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, নির্দিষ্ট তাপমাত্রা। তাহলে আমরা লিখতে পারি কি, নির্দিষ্ট তাপমাত্রা ও চাপে, তাপমাত্রা ও চাপে, হ্যাঁ, চাপে পানি 3 অবস্থা থাকতে পারে। যদি নির্দিষ্ট তাপমাত্রা এবং চাপে পানি কয় অবস্থা থাকতে পারে? 3 অবস্থায়। যেমন কঠিন, তরল, বায়বীয় অবস্থান করে। এই জন্য একে বলা হচ্ছে কি, পানির ত্রৈধবিন্দু। এই ত্রৈধবিন্দুর তাপমাত্রাকে 273 কেলভিন দ্বারাই কি করা হয়? ধরা হয়। পানির ত্রৈধবিন্দুর, হ্যাঁ, 1/273.16 তাপ ভাগকে 1 কেলভিন বলা হয়, অর্থাৎ 1/273.16, এদের 1 ভাগকে বলা হচ্ছে কি 1 কেলভিন। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি কি, তরল পদার্থের প্রসারণ। তাহলে তরল পদার্থের প্রসারণটা কি? তরল পদার্থের প্রসারণটা হচ্ছে কি, দেখো, যে আমরা যে তরল পদার্থের নির্দিষ্ট দৈর্ঘ্য বা ক্ষেত্রফলের কোনো প্রয়োজন নেই। তাহলে এখানে বলা হচ্ছে কি, তরল পদার্থের আমাদের প্রসারণ হচ্ছে কি, আমাদের তরল পদার্থের হ্যাঁ নির্দিষ্ট দৈর্ঘ্য ও ক্ষেত্রফলের কোনো কি নেই, প্রয়োজন নেই। তাহলে এখন আমরা দেখতে পাচ্ছি প্রয়োজন নেই, তবে নির্দিষ্ট আয়তন আছে। তাদের ক্ষেত্রফল এবং দৈর্ঘ্য কোনো প্রয়োজন নেই, কিন্তু আয়তন আছে। তাহলে এইখানে আমরা দেখতে পাচ্ছি কি, তরল পদার্থের প্রসারণ বলতে আমরা বুঝি তরলের আয়তন প্রসারণকে, বলা হয় তরল পদার্থের প্রসারণ। এরপর আমরা দেখতে পাচ্ছি কি, তরলের আপাত প্রসারণ কি। তরলের আপাত প্রসারণ হচ্ছে কি, দেখো, যদি কোনো পাত্রে তরল রেখে তাপ দিলে তরলের যে আয়তন প্রসারণ দেখতে পাওয়া যায়, অর্থাৎ পাত্রের প্রসারণ বিবেচনা না আনে তরলের যে প্রসার পাওয়া যায় তাকে বলা হচ্ছে কি, তরলের আপাতন প্রসারণ। এরপর আমরা যাচ্ছি কি, তাপমাত্রা স্কেল। তাপমাত্রা স্কেল হচ্ছে, দেখো, মৌলিক ব্যবধানকে নানাভাবে ভাগ করে তাপমাত্রা স্কেল তৈরি করা হয়। এই তাপমাত্রার প্রচলিত স্কেল হচ্ছে 3টি। তাপমাত্রার প্রচলিত স্কেল হচ্ছে 3টি। একটা হচ্ছে কি সেলসিয়াস, হ্যাঁ, একটা হচ্ছে কি সেলসিয়াস, আর একটা আমরা দেখতে পাচ্ছি কি, যে ফারেনহাইট ও কেলভিন। এইগুলো 3টা হচ্ছে কি তাপমাত্রার স্কেল। এরপর হচ্ছে কি দৈর্ঘ্য প্রসারণ। এরপর শিক্ষার্থীরা আমরা দেখতে পাচ্ছি কি, দৈর্ঘ্য প্রসারণটা কি, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন পদার্থের দণ্ডে তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু দৈর্ঘ্য বৃদ্ধি হয় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ বলা হয়। এটাকে আলফা দ্বারাই কি করা হয়? প্রকাশ করা হয়। এর যে বলা হচ্ছে কি, 1 মিটার দৈর্ঘ্যের কোনো কঠিন যে আমরা দেখতে পাচ্ছি কঠিন দণ্ডের তাপমাত্রা 1 কেলভিন বৃদ্ধির ফলে যতটুকু বৃদ্ধি পায় তাকে ওই দণ্ডের উপাদানের দৈর্ঘ্য প্রসারণ
বলা হয়। তাহলে প্রিয় শিক্ষিত কিন্তু আমরা দেখলাম কি তাপ কি, তাপমাত্রা কি, তারপরে ক্যালভিন কি, তারপর হচ্ছে কি তরল পদার্থ প্রসারণ কি, তাপমাত্রা স্কেল কি, দৈর্ঘ্য প্রসারণ কি, তরল পদার্থের প্রসারণ কি, তারপর হচ্ছে আমরা দৈর্ঘ্য প্রসারণ কি। এরপর আমরা যে জিনিসটা দেখবো সেটা হচ্ছে কি যে পানির ত্রৈধ বিন্দু কি, পানির ত্রৈধ বিন্দু, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস। তাহলে প্রিয় শিক্ষিত আমরা দেখতে পাচ্ছি পানির ত্রৈধ বিন্দু। পানির ত্রৈধ বিন্দু কি দেখো, পানির ত্রৈধ বিন্দু হচ্ছে কি যে নির্দিষ্ট ও তাপমাত্রা ও চাপে, তাপমাত্রা ও চাপে পানি কয় অবস্থা থাকতে পারে, পানি তিন অবস্থায় থাকতে পারে। এই যে আমরা দেখতে পাচ্ছি পানি তিন অবস্থায় থাকতে পারে, যেমন এই বরফ পানি জলে বাষ্পীভূত অবস্থা পারে, পানি এই তিন অবস্থা থাকতে বলা হচ্ছে কি পানি ত্রৈধ বিন্দু। অর্থাৎ তাপমাত্রা এবং চাপের উপর ভিত্তি করে পানি তিন অবস্থা থাকতে পারে, একটা হচ্ছে কি বরফ, হ্যাঁ, কঠিন ও বায়বীয়, হ্যাঁ, এই তিন অবস্থা থাকে, তিন অবস্থা থাকাকে বলা হচ্ছে পানির ত্রৈধ বিন্দু। তারপরে এরপর আমরা দেখতে পাচ্ছি কি যে স্থিরাঙ্ক কি, স্থিরাঙ্ক আমরা এখন একটু দেখি স্থিরাঙ্ক কি। স্থিরাঙ্ক হচ্ছে কি দেখো, কোন বস্তুর তাপমাত্রা সঠিকভাবে নির্দেশ করার জন্য তাপমাত্রার একটি স্কেল। হ্যাঁ প্রিয় শিক্ষার্থী বন্ধু, আমরা আজকে যে পাঠদান করলাম সেটা হচ্ছে কি নবম এবং দশম শ্রেণীর ষষ্ঠ অধ্যায় নিয়ে আমরা কিছু আলাপ করলাম। আর তোমাদের যেটা সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে সেটা অ্যাসাইনমেন্ট নিয়ে আমি একটু তোমাদের নির্দেশনা দিচ্ছি। হয়তো অনেকেও আমরা নতুন বিষয় নিয়ে হয়তো অনেকে আমরা দ্বন্দ্ব আছি, তোমরা একটু মনোযোগ সহকারে শোনো। অ্যাসাইনমেন্টের ব্যাপারে তোমরা যে জিনিসটা থাকবে, তোমরা যে কোনো খাতাকে, হ্যাঁ, যে প্রত্যেকটা বিষয়ে যে তোমাদের অ্যাসাইনমেন্টটা হবে, অ্যাসাইনমেন্টের খাতাগুলো প্রত্যেকটা খাতা এ4 সাইজ বা অফসেট পেপার হতে হবে তার দরকার নেই। যে কোনো খাতাকে তোমরা নিয়ে সব প্রত্যেকটা খাতা যাতে সমান থাকে, মানে উলট পালট বা অগোছালোভাবে যাতে না থাকে, তোমরা সেই খাতাগুলো বেঁধে খাতার উপরে কভার পেয়েছে তোমরা একটু ডিজাইন করবে কি তোমাদের নাম, স্কুলের নাম, তোমাদের শিফটের নাম, তোমাদের রোল নম্বর, তোমাদের অভিভাবকের নাম এবং মোবাইল নম্বর দিয়ে যাতে নিচে থাকে এই ধরনের উপর কভার পেজটা তোমরা একটু সুন্দর করবা। আর ভিতরে যে তোমাদের নির্ধারিত সরকার নির্ধারিত যে অ্যাসাইনমেন্ট তোমাদের দেওয়া থাকবে, ওই নির্ধারিত অ্যাসাইনমেন্টটা তোমরা কোনো নোট বই নিয়োগ কারো সহায়তায় বা কেউর থেকে হুবহু লিখে তোমরা অ্যাসাইনমেন্ট আশা করি জমা দিবে না। কারণ তোমরা যদি হুবহু লিখে আরেকজনের অ্যাসাইনমেন্টে ফটোকপি করে বা অনুসরণ করে তোমরা যদি লিখে জমা দাও, সেটা তোমাদেরকে বাতিল বলে গণ্য হবে। কারণ সেখানে তোমাদেরকে মার্কিং করা হবে যে উত্তম, অতি উত্তম, অনেক রাশে যেই তোমার মূল্যায়ন করা হবে ওই মূল্যায়ন থেকে তোমরা বাদ পাবে, পরে তোমাদের জন্য ক্ষতিকর হবে। আশা করি শিক্ষার্থীবৃন্দ তোমরা নিজেরাই যে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হবে ঠিক একই অ্যাসাইনমেন্ট তোমরা বিভিন্ন তোমাদের যে টেক্সট বুক আছে বইগুলো তোমাদের নিজের সৃজনশীলতা থেকে তোমাদের সেই প্রশ্নের আলোকে ভিত্তিতে তোমরা সুন্দর করে অ্যাসাইনমেন্ট লিখে তোমরা নির্ধারিত টাইমে বিদ্যালয় থেকে তোমাদের নির্ধারিত তারিখ দেওয়া হবে, ঠিক টাইমে তোমাদের নির্ধারিত টিচারের কাছে তোমরা অ্যাসাইনমেন্ট জমা দিয়ে আসবে। কেউ তোমরা অ্যাসাইনমেন্টটাকে অবহেলা করবে না। যদি অবহেলা করো তোমাদের নিজেদের জন্য এটা সবচেয়ে ক্ষতিকর হবে। কারণ 100% তোমাদের অ্যাসাইনমেন্ট করতে হবে এবং বিদ্যালয়ে দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে তোমাদের অ্যাসাইনমেন্ট জমা দিতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা অ্যাসাইনমেন্ট সম্পর্কে তোমরা একটু ধারণা পাইছো। তোমাদের এই কারণে আমি ধারণা দিচ্ছি যাতে অ্যাসাইনমেন্ট নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্ব আসছো। এই সরকারের যে নির্ধারিত অ্যাসাইনমেন্টগুলো দেওয়া আছে তোমাদেরকে স্কুল পেজে দেওয়া হবে, তোমরা ওখান থেকে কালেক্ট করে তোমরা নির্দিষ্ট সময়ে অ্যাসাইনমেন্টগুলো করে নির্দিষ্ট তারিখে সেই দায়িত্বপ্রাপ্ত শিক্ষকের কাছে তোমরা অ্যাসাইনমেন্ট দেওয়া দিবে। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, স্বাস্থ্যবিধি মানে রাখবা। সবাইকে ধন্যবাদ।